নমস্কার, আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। ইতিমধ্যেই চোখ রাখবো শিরোনামের দিকে। আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতি চলছে, সব টাকায় খেয়ে বসে আছেন দিলীপ ঘোষ। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়ে ধানকরকে চিঠি শুভেন্দুর। আর কতদিন জেলে? প্রার্থীর জামিন মামলায় ইডিকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে আবহাওয়ার খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, বঙ্গে থমকে শীত, আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। ধুসকাণ্ডে গ্রেপ্তার করা হোক, অন্যদিকে বাঁচানোর চেষ্টা করছে কেন্দ্র, রাহুল। বিস্তারিত জানতে চোখ রাখবো ইন্ডিয়া নিউজ টিভিতে। ইতিমধ্যেই বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে। আবাস যোজনা থেকে সার নিয়ে কালাবাজারি, একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনার ইন্দিরা বাজার এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিতে আসেন বিজেপির দলনেতা দিলীপ ঘোষ। এখানে এসে আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এর পাশাপাশি রাজ্যের সার নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ করেন তিনি। 2024 এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে আসন কমার পরে ফের উপনির্বাচনের 6টি আসনে হারের ধাক্কা সামলাতে হয় রাজ্যের বিজেপি নেতৃত্বকে। শুধু তাই নয়, এই 6টি আসনের মধ্যে বিজেপির দখলে থাকা মাদারিহাটেও ঘাসফুল ফোটে। এই ফলাফলের পরে বিজেপি নেতৃত্বের একাংশের ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, উপনির্বাচনের সাধারণত এই ধরনের ফলই হয়ে থাকে। রাজ্যের যে সরকার থাকে তারাই উপনির্বাচনে জিতে থাকে, ফলে এই ফল নিয়ে চিন্তার কোনো কিছুই নেই। বিজেপির নতুন উদ্যমে তৈরি হচ্ছে 2026 সালের নির্বাচনের লড়াইয়ের জন্য। তবে বিজেপির রাজ্যের সভাপতি কে হবেন তা নিয়ে শেষ কথা বলবে বিজেপির সর্বভারতীয় সভা, এমনটাই মত দিলীপ ঘোষের। এদিকে সার নিয়ে কালাবাজারি প্রসঙ্গে তিনি বলেন, সার নিয়ে কালাবাজারি চলছে, কেন্দ্রের সরকার তো দাম বেঁধেই দিয়েছে, ভর্তুকি দিচ্ছে সারে, কিন্তু সেই রাজ্যে সরকারের কালোবাজারি চলছে। আলুর বীজ থেকে সার সব কিছুতেই 2 নম্বরই হয়, তাই সারের দাম বেড়েছে। এখানে ফুলকপি 15 টাকা পিস, সেটা কলকাতায় 30 থেকে 40 টাকা। মুখ্যমন্ত্রী প্রতি বছর ট্যাক্সের ফোর্স গঠন করেন, কিন্তু সমস্যার সমাধান হয় না। তাদের কোনো কন্ট্রোলই নেই, ফলে চাষিরা সমস্যায় পড়ছেন। আবাস যোজনার দুর্নীতির কারণে কেন্দ্রে মাঝে মধ্যে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। এই প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, আবাস যোজনার বাড়ি নিয়ে সব জায়গায় দুর্নীতি চলছে। 75 লক্ষ বাড়ির মধ্যে অর্ধেক বাড়িও হয়নি, সব টাকায় খেয়ে বসে আছে। পার্টির লোকেরা পেয়েছেন সেই সব টাকা, সেই কারণে দিল্লি থেকে রিভিউ করার জন্য টিম আসছে, তাদেরকে মারপিট করে আটকানো হচ্ছে, চুরি যেন বন্ধ করা না হয় সেই জন্য। তাই মাঝে মধ্যে কেন্দ্র সরকার টাকা পাঠানো বন্ধ করে দেয়, কিন্তু টাকা দিলেও সেই টাকা ঠিক জায়গায় পৌঁছয় না। লক্ষ্য তো একটা রাখতেই হবে, কতটা এগোনো যাক সেটাই দেখা যায়। উপনির্বাচনের 6 আসনে ভরাডুবির পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরবর্তী শুভেন্দু অধিকারীকে রাজ্যের সভাপতি করার জন্য জোরালোভাবে সওয়াল করেছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায়। বেসুরো গিয়েছেন অগ্নিমিত্রা পাল থেকে অর্জুন সিংকেও। তবে দিলীপ ঘোষ বলেন, দলের যত মেম্বার আছে তাদের পছন্দ থাকতেই পারে, কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি ঠিক করবেন কে এখানকার সভাপতি হবেন। চোখ রাখবো আবারও দ্বিতীয় খবরের দিকে। জানা গিয়েছে, বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়ে ধানকরকে চিঠি শুভেন্দুর। সূত্রমতে খবর, বিধানসভার প্রস্তাবে বলা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবার তার প্রতিবাদে উপরাষ্ট্রপতিকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবারে বিধানসভার ভিতরে ঘটনা এবার আঁচ কাটল দিল্লিতেও। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উপরাষ্ট্রপতির পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবিধান দিবসে রাজ্য বিধানসভায় শোনা গিয়েছিল সাম্প্রতিককালে বহুল চর্চিত একটি শব্দ বন্ধ, সেটি হলো থ্রেট কালচার। আর তা নিয়ে যত সমস্যা, মঙ্গলবার সংবিধান দিবসে বিধানসভায় রাজ্যের পক্ষ থেকে আলোচনার জন্য যে প্রস্তাব পেশ করা হয়েছে তাতে থ্রেট কালচার শব্দ বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। আর তারপরে প্রতিবাদ সরব হয়েছে বিজেপি। বলা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সিগুলি থ্রেট কালচার তৈরি করে রেখেছে। ওই প্রস্তাবে এও বলা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তা নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। এবার তার প্রতিবাদে দিল্লিতেও চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সংবিধান না মানার অভিযোগের করেছেন বিজেপির বিধায়করা। শঙ্কর ঘোষ সরাসরি অভিযোগ করেছেন এই সরকারের আমলে বিজেপির বিধায়করা তাদের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না, তাদের খরচ করতে দেওয়া হচ্ছে না। এই থেকেই প্রমাণিত রাজ্যের বিপন্ন সংবিধান। এই দিন বিধানসভায় আলোচনা শুরু হতেই ওয়াক আউট করেন বিরোধীরা। বারবার অধ্যক্ষ তাদের অনুরোধ জানিয়েছেন সংবিধান নিয়ে আলোচনা ওয়াক আউট ভালো করে দেখায় যেন। যদিও বা সেই ওয়াক আউটের কোনো বিষয় ভালো করে খতিয়ে দেখা হয় না, কিন্তু শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেননি বিরোধী বিধায়করা। এদিকে এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে ইডির সমালোচনা করলেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জানালেন বেঞ্চ। আর কতদিন জেলে থাকবেন প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? বুধবার তার জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। সেই সঙ্গে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে কোনো রাজনৈতিক নেতার পক্ষে দুর্নীতিতে মদদ জানানোটা সহজ। পরে তারাই নিজেদেরকে নিরপরাধ বলে দাবি করে থাকে। 2 বছরের বেশি সময় ধরে আর্থিক তছরূপের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। এই দিন বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে প্রশ্ন করে, আমরা যদি জামিন না দিই তাহলে কি হবে? এই বিচার পর্ব এখনও শুরু হয়নি। এই মামলায় 183 জন সাক্ষী রয়েছে। বিচারে সময় লাগবে বলে জানা গিয়েছে। আমরা তাকে আর কতদিন জেলে রাখতে পারি, এখন এইটি প্রশ্ন। 2 বছরের বেশি সময় কেটে গিয়েছে। এই ধরনের মামলায় ভারসাম্য বজায় রাখবো কিভাবে? দেশের শীর্ষ আদালতের মতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা যথেষ্ট গুরুতর এবং অবহেলার বিষয় নয়। সুপ্রিম কোর্ট এই দিন ইডির সমালোচনা করে। 2টি বিচারপতির বেঞ্চে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে বলে, যদি শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত না হন, 2.5 থেকে 3 বছরের অল্প সময় নয়। আপনারা কি মনে করেন তিনি কত শতাংশ দোষী? যদি তা 60 থেকে 70% হয়, তাতেও তো দোষী সাব্যস্ত করার জন্য এই হার খুবই খারাপ। আবহাওয়া সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। দুর্যোগ এবার সাগরের মধ্যেই। বঙ্গ এবং স্থলভাগ থেকে দুর্যোগের দূরত্ব বেশি, তাই প্রবল নেই বললেই চলে। তবে হেমন্তের বঙ্গে পারদপতনের হ্রাস পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিবর্তন হবে। পন্ডিচেরি থেকে 640 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 720 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব গভীর নিম্নচাপ অবস্থান করেছে।
গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে। শনিবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে গভীর থেকে অতি গভীর বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 200 মিলিমিটার এবং তার বেশি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে বঙ্গের ওপরও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার মতো উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। ফলে আপাতত শীতের আজমে রয়েছে কিছু বাধা পড়বনা। নভেম্বরের শেষ কটা দিনে উপকূল এবং সংলগ্ন জেলায় তার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের সপ্তাহবার শীতের আজম থাকবে বলেই জানা যায়। সপ্তাহের শেষের উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত কম। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে উপকূলের 4 জেলাতে। এইদিকে ঘুষ কাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযুক্ত হওয়ার পরে গৌতম আদানিকে বাঁচানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ রাহুল গান্ধীর। তার দাবি আদানিকে গ্রেপ্তার করা হোক। আদানির ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তার অভিযোগ গৌতম আদানিকে কেন্দ্র বাঁচানোর চেষ্টা করছে। ঘুষ কাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র আদানির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করার পরেও এই দেশে গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি তুলছেন রাহুল। তার প্রশ্ন, বিরোধী দলনেতাদের সামান্য অভিযোগে জেলে যেতে হয়, সেখানে কেন গৌতম আদানিকে এত বড় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হবে না? বুধবার লোকসভার বাইরে সংবাদ মাধ্যমকে রাহুল বলে, শতাধিক মানুষকে সামান্য অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে এই দেশে, তাহলে আদানি কেন জেলে যাবে না? উল্লেখ্য, আদানি গ্রুপের তরফে বিবৃতি করে বলা হয়েছে, গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি বিরুদ্ধে ঘুষের অভিযোগের মামলা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে। আদানি গোষ্ঠীর দাবি, গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত প্রতারণার অভিযোগ আনা হয়েছে, যার প্রেক্ষিতে কেবলমাত্র জরিমানা করা যেতে পারে। আদানিদের তরফে এই বিবৃতির পরে আজ লোকসভার বাইরে গৌতম আদানির গ্রেপ্তারের দাবি করেছে রাহুল গান্ধী। তিনি বলেন, আপনারা কি মনে করেন আদানি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করবেন? কোন দুনিয়ায় আপনারা বাস করছেন? অবশ্যই তিনি এখন সব অভিযোগই অস্বীকার করবেন। আসল কথা হলো তাকে গ্রেপ্তার করতেই হবে।